বন্ধ হয়ে যেত। আমি তো বলছি আজকে ক্যামেরার সামনে আমরা যে লড়াইটা করেছি, মানে আমরা বলতে শুধু আমি না, আমরা সেই সময় যেভাবে 3,000 4,000 লোক রাস্তায় বেরিয়ে পড়েছি, 5 দিন 7 দিন 10 দিন আমরা বাড়ি ফিরিনি, এইগুলো করেছি মানে যাতে আমাদের এই বাংলা ভাষার যে সিনেমা সেটা যেন আটকে না যায়। আমাদের ইন্ডাস্ট্রিটা এত বছর ধরে চলছে কারণ আমাদের এই স্ট্রেংথটাই হচ্ছে আমাদের সম্পর্কটা। আমার ছেলে যদি আজ বাদে কাল এখানে আসেন তাহলে তিনি যেন সে যেন একটা কমফোর্টেবল জায়গা পায়। আমি না বিশ্বাস করি না যে সিনেমাটাকে কেউ তৈরি করে লঞ্চ করলেই সে হি অর শি ক্যান বি আ অ্যাক্টর অর স্টার। কেন লঞ্চ করব? কেন? ওর লড়াই ওকে করতে হবে, ওকে জিততে হবে, ওকে আরও 5 জনের মতন করে লড়াই করে ওর যে জায়গাটা তৈরি করে করতে হবে। একটা কথা তোমাকে আমি পরিষ্কার মানে ক্যামেরার সামনে বলছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমাতেই জন্মিয়েছেন, বাংলা সিনেমাতেই মারা যাবেন। এই মুহূর্তে যার সঙ্গে ফ্রেম শেয়ার করছি সবাই তাকে ইন্ডাস্ট্রি বললেও আমাদের কাছে কিন্তু খুবই কাছের, ভালোবেসে আদর করে বুম্বাদা। সো বুম্বাদা যখন বুম্বাদা থেকে এখন বুম্বাদা না, এখন কাকাবাবু, সেটাই বলতে চাইছিলাম। বুম্বাদা যখন কাকাবাবু হয়, যখন 1টা 2টো 3টে না 4 নম্বর ফ্র্যাঞ্চাইজি আসে, তাই তো বুম্বাদা? বলো কেমন আছো? এবং কাকাবাবু নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত, কারণ সরস্বতী পুজোয় রিলিজ। অবশ্যই খুব ভালো আছি এবং একদম বছরের শুরু, শীতের মরশুম, সরস্বতী পুজোয় আমরা কাকাবাবু সন্তু ফিরছে আবার। দিস ইজ আওয়ার 4th ফ্র্যাঞ্চাইজি এবং এটা একটা আমাদের আবেগ, আমাদের একটা ভালোবাসার জায়গা। এবং 23 তারিখ শুধু ছুটি নয়, সরস্বতী পুজো 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এই পরপর ছুটিতে জমিয়ে সবাই বিজয়নগরে ঘিরে দেখবে। হ্যাঁ, মানে অনেকটা ছুটি বা লম্বা একটা গ্যাপ রয়েছে, মানুষ চাইলে তাদের পছন্দ মতো ডেটে দেখতে পাবে। একদম একদম বিজয়নগরে ঘিরে দেখবে। এবং এটা তো পুরো ফ্যামিলি নিয়ে দেখার ছবি এবং শুধু এটা বাচ্চাদের নিয়ে আমরা বলি, এটা বাচ্চারাও তো যখন প্রথম আমাদের মিশর রহস্য এসেছিল সেই বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু এখন আরেকটার প্রজন্ম এসছে এবং তাদের মধ্যে যে উত্তেজনা আমি দেখছি, বিশেষ করে হয়তো অনেক বাচ্চারাই আছে এই মুহূর্তে তারা কাকাবাবু পড়েননি, কিন্তু কাকাবাবু ব্র্যান্ডটা যারা জানেন, কারণ তারা হয়তো শুনেছেন, দেখেছেন, তো তারা যেভাবে উত্তেজিত হয়ে যাচ্ছে কাকাবাবু বসন্তকে দেখার জন্যে। অ্যান্ড আবার বিজয়নগর একটা তার নিজস্ব ইতিহাস আছে এবং এটা মনে হয় সুনীলদার একটা কাকাবাবুর যে সিরিজ উনি লিখে গেছেন পরপর, এটা ওনার ওয়ান অফ হিজ বেস্ট। এর মধ্যে গল্প বেশি, অ্যাডভেঞ্চার আছে, গল্প বেশি এবং এর মধ্যে অনেকটা ক্রাইম আছে, থ্রিলার আছে। সো সব মিলিয়ে আমার মনে হয় জমে যাবে একদম। তুমি যেটা বলছিলে ওই কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করছে, এই জেনারেশন বা এই যুগে তো প্রায় অনেকেই কাকাবাবু পড়ে না, তাদের কাছে এই দেখাটা, পর্দায় দেখাটা কতটা শিক্ষণীয়, কতটা চ্যালেঞ্জিং? কারণ অনেকেই হয়তো যারা আসবেন তারা কিন্তু কাকাবাবু আমাদের মতো পড়ে আসেননি। হ্যাঁ, সাথে একটা অন্যরকম সিনেম্যাটিক ভিউ তৈরি করা। অফকোর্স, মানে এইটার জন্যই ফ্র্যাঞ্চাইজিটার ভ্যালু। মানে কাকাবাবু যারা পড়েছেন তারা আসবেনই এবং সেই প্রজন্মটা হয়তো এই বাচ্চাগুলোর বাবা মা বা দাদু দিদা, তারা আসবেন দেখতে, কারণ তারা বাচ্চাদের চান যে এই এক্সপোজারটা দিক। কারণ যখন এটা সাহিত্যের উপর ছবি হয়, বিশেষ করে এটা বাচ্চাদের ছবি হলো, তার মধ্যে প্রচুর ইতিহাসের কথা লেখা আছে। মানে যেন আমরা ফেলুদা যখন পড়েছি বা দেখেছি, মানে ইউ নো লট অফ থিংস যেটা পর্দায় যেটা দেখানো যায় এবং ওটা থেকে যায়, মানুষের মাথায় ঢুকে যায় একদম। এবং আমার কোথাও বারবার মনে হয় যে কাকাবাবুটা যেভাবে আমরা করে আসছি বা করে যেতে চাই ভবিষ্যতেও, যে শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা না একটা জেনারেশনের কাছে আমাদের দায়িত্ব যে এই ধরনের যে ক্লাসিক আমাদের উপন্যাস, যে ক্লাসিকগুলো আমাদের আছে, সেই চরিত্রগুলোকে না বাঁচিয়েও রাখতে হবে। মানে এবং সেটা সিনেমা মেক্স ইট ইজি। হ্যাঁ, 4 নম্বর ফ্র্যাঞ্চাইজি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমরা জানি যে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের শুরু করে কাকাবাবু, এই কাকাবাবু চরিত্রটাকে এতদিন ধরে বহন করা, জিয়ে রাখা কতটা শক্ত? দেখো, একজন অভিনেতার কাছে সব চরিত্র ভীষণ শক্ত। যে কোনো চরিত্র আমার কাছে যেরকম বারবার মনে হয়, কাকাবাবু যখন আমি প্রথম করি সেটাকে বুনতে হয়েছে চরিত্রটার। কারণ কাকাবাবু আমরা তো পড়েছি ছোটবেলায়, সেটা ছোটবেলার পড়া। যেমন অভিনেতা হিসেবে আমি যখন আবার রিভিজিট করলাম, তখন আমি চরিত্রটার মধ্যে কিছু 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 জিনিস পেয়ে সেটাকে একটা, আমি এবং সৃজিত আমরা মিলে একটা চেহারা দিলাম, যেটা
বইতে আছে, কিন্তু সেটাকে পর্দায় অভিনেতা রূপ পেল। হিসেবে সেটাকে একটা বিশ্বাসযোগ্য করে একদম। তোলা। এখন কাকাবাবুর অত বড় গোঁপ, কিন্তু হাসিটা সবসময় থাকে। মৃত্যু সামনে আছে তখন হাসে, তখন একটা যোগ করে। এই যে একটা মজা, এটা তো না Humor। যে হ্যাঁ একটা হিউমার এবং হিউমারাস লোক একটা মানুষটা এই যে একটা উইট লোকটার মধ্যে কাজ করে, সেই চরিত্রটাকে করতে করতে এখন আমার সত্যি কথা বলছি যে কাকাবাবু যখন করি, এবারে কি হয়, এক একটা গল্প না এক একটা ব্যাকড্রপের একদমই হ্যাঁ। তখন আমার কাকাবাবুর চরিত্রটার থেকে আমাকে ভাবতে হয় যে আমার এই যে পাশের চরিত্র বা জায়গাটা, যে ইতিহাসটা নিয়ে আমরা কাজ পারিপার্শ্বিকটা। করছি, সেইটাকে আমি কাকাবাবুর মধ্যে কি করে আনবো, হ্যাঁ। সেটাকে আনা আমার কাছে চ্যালেঞ্জ। বেশ চ্যালেঞ্জিং। এবার তো আরো চ্যালেঞ্জ, এবার শুধু সন্তু একা নেই, মানে জোজো টিমে আরেকজন যোগ জোজো হয়েছে। তো একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। মানে জোজো কে আমরা কখনো বড় পর্দায় সেইভাবে আনিনি। এই বছর অবশ্যই মানে এই বিজয়নগরের হিরেতে আমরা জোজোকে এনেছি, এবং জোজো ইজ এ ভেরি লাভেবল একটা চরিত্র, যাকে সবাই খুব পছন্দ করে। আর দারুণ করেছে। আর তোমাদের শুটিংও অনেক ভ্যারাইটি রয়েছে, হাম্পিতে শুট হয়েছে। হাম্পিতে শ্যুট হয়েছে। দেখো, তার আগে আমরা যা করেছি তিনটেই বিদেশের ওপরে, হ্যাঁ। মানে বিদেশে গিয়ে আমাদের শুটিং করতে হয়েছে। কারণ এই তিনটেই গল্পের তে বিশেষ করে প্রেক্ষাপটটাই বাইরের। বিশেষ করে ইয়েতি বলবো না, আমাদের মিশর রহস্য এবং সাউথ আফ্রিকায় গিয়ে আমরা শ্যুট করেছি, সেটাও এইগুলোতে না আমাদের সুনীলদা এর বাইরে আর উনি কাকাবাবু বিদেশ নিয়ে খুব একটা কিছু লেখেননি। কিন্তু যেটা করেছেন সেটা যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস, ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক কোনো মোমেন্ট বা যেটা নিয়ে আলোচনা হয়, তখনও হয়েছে, আজও হচ্ছে, সেইগুলো নিয়ে উনি অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস গল্প তৈরি করেছেন। সেটা আমার কাছে মনে হচ্ছে হাম্পি একটা মানে আমরাই শুটিং করতে গিয়ে হাম্পিতে শুটিংয়ের থেকে বেশি ইতিহাস দেখছিলাম, হ্যাঁ। এবং একটা মানুষরা historical যারা place। জাননি তাদের কাছে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। হাম্পিকে যেভাবে আমরা ধরেছি এবং তার ইতিহাস নিয়ে যেভাবে কথা বলেছি, তারা চাক্ষুষ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিজয়নগর, এই বিজয়নগরের যে মানে রাজত্ব, সেই রাজত্বটা কীভাবে আস্তে আস্তে ধসে যায়, এবং এখনও লোকে মনে করেন যে এরকম আর একটা রাজত্ব তৈরি করা আছে মাটির তলায়। তো এই যে মিথগুলোকে কীভাবে, এটা কল্পনা। হ্যাঁ হ্যাঁ, আর এবার বিজয়নগরের হিরেতে আমরা দেখতে পাচ্ছি, বা এই কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিতে পরিচালক বদলেছে, চন্দ্রাশিস এসছে, সেই ক্ষেত্রে কতটা অন্য ধারা অ্যাড হয়েছে, বা চন্দ্রাশিস আসাতে তোমাদের টিম কিভাবে এনরিচড হয়েছে? এই বিজয়নগরের হিরেতে চন্দ্রাশিস আসা মানে ইজ এ ভেরি গুড ডিরেক্টর, সেটা তো একটা রকম কথা। ও না আর একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছে, যেটার মধ্যে না সম্পর্ক, মানে যেহেতু এই প্রত্যেকটাই ছিল একদম অ্যাডভেঞ্চার বেসড, এইটা যেহেতু একটা বাড়ির কাছের গল্প, মানে ভারতবর্ষের ভেতরে গল্প, এখানে প্রত্যেকটা সম্পর্ককে আমরা খুব প্রায়োরিটি দিয়েছি। যে কারণে বিভি শর্মা, যেটা দীপকদা করেছেন, এই চরিত্রটা কিন্তু সারাক্ষণ উল্লেখ করা আছে সব উপন্যাসে, সব জায়গায়, যে কাকাবাবুর গুরু কে ছিলেন, মানে সামবডি ওয়াজ লাইক ওনার বস। এই মানুষটাকে আমরা ফিরিয়ে এনেছি, এবং একটা দারুণ জায়গা তাকে আনা হয়েছে, এবং পুরো ছবি জুড়ে উনি একটু 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 করে আছেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ কাকা মানে যেটা উনি অ্যাচিভ করতে পারেননি কিন্তু উনি ঠিক মনে করতেন, সেটা একটা সময় গিয়ে ওনার যখন বয়স হয়ে যায় তখন উনি কাকাবাবুকে সেই দায়িত্বগুলো দিতেন। এই যে একটা গুরুর চরিত্র বা একটা জোজোর চরিত্র, জোজো সন্তুর কম্বো, এইগুলো ভীষণভাবে আমরা এইটার মধ্যে ঢোকাবার চেষ্টা, এবং সম্পর্কের যে মানে ভ্যালুটা, এক্স্যাক্টলি, সেটা খুব খুব সুন্দরভাবে ধরা হয়েছে। এটা এই গল্প, এই লেখাটাতেই সুনীলদার ভীষণভাবে আমি বলবো মোর অফ আ হিউম্যান স্টোরি, ভ্যালুজ, মূল্যবোধ, এগুলো খুব প্রায়োরিটি পেয়েছে, আমরা যারা পড়েছি জানি। আর এটা ইন্টারেস্টিং, আমি এইটা নিয়ে দুদিন আগে স্টোরি, ভিলেন খুব স্ট্রং, সাউথ ইন্ডিয়ান ভিলেন একদম, এবং এটা নিয়ে স্টোরি লিখতে গেলে যে চিরঞ্জিত দা এবং তুমি, আমার মনে হয় প্রায় 20-25 বছর পর ফিল্ম, অনেক বছর পরে কাজ তাই না? প্রায় 25 বছর পর আমরা প্রচুর ছবি একসাথে করেছি। আমাদের ওই গানটা এখনো খুব ভাইরাল, বন্ধু আপনজন, গানটা সুপারহিট, এবং এখনো লোকে ওই গানটা শোনে, এবং নানান রকমভাবে এখন তো রিলস তৈরি হয়। দীপকদার সঙ্গে এত বছর, মানে আমরা যখন প্রথম ওই চরিত্রটা নিয়ে স্ক্রিপ্টে আনি, আমি প্রথম দিনই বলেছিলাম যে এই চরিত্রটা দীপকদাকেই করতে হবে, কারণ
সামবডি হ্যাজ টু বিলিভ যে কাকা বাবুকে তৈরি করেছে এমন একটা আমার মুখ চাই বা এমন একটা অভিনেতা চাই যেটা মানুষ বিশ্বাস দেখে বিশ্বাসযোগ্য, যেটা দাদার মতো, মানে লাইক এ বস। দীপক দাকে আমি সবসময় বলি হি ইজ এ গ্রেট ডিরেক্টর। মানে এটা আজ থেকে আমি ছোটোবেলার থেকে বলে আসছি যে তুমি দারুণ পরিচালক, প্লিজ তুমি আমাকে নিয়ে একটা ছবি করো। যেমন বাড়িয়ালির পর তুমি ঠিকই বলেছো যে বাড়িয়ালির পর দীপক দা কিন্তু সেইভাবে আর কাজ করেনি, একটা লম্বা break। দীপক দা একটা সময় কিছু অ্যানাউন্স করে বলেছিলেন যে আমি আর চতুষ্কোণের কাজ পর করবো ফিরেছিল, না। এবং তুমি যেটা বললে ইন্টারেস্টিং, এইটাও দীপক দা অনেক ইন্টারভিউতে বলছে আমি আর কি কাজ করব, মুম্বাই তো এই এত ভ্যারাইটি ছবি করছে, মানে না 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 তা না, নানা ধরনের দীপক ছবি দা- তোমারটা দেখে খুব ইন্সপায়ার হ্যাঁ, হয়েছে। দীপক দা আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে দেখ তুই এই যে বিভিন্ন রকম হ্যাঁ, ক্যারেক্টার বিভিন্ন স্বাদের ছবি এইটা আমাকে খুব ইন্সপায়ার করে। ইন্সপায়ার, মানে আমার মনে হচ্ছে একটা কাজ তো করা উচিত। মানে কি হয় আমরা যারা শুধু হিরো মানে রোম্যান্টিক হিরো হিসেবে এস্টাবলিশ হয়ে একটা পয়েন্টে আবার কোনো মানে আর তো করতে পারবো না, আর তো করবো না। কিন্তু আমার কাছে যেরকম আমার সবসময় মনে হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি বা অমিতাভ বচ্চন যারা কি সুন্দর নিজেদেরকে মোল্ড করেছে, মোল্ড করে তাদের নিজেদের জায়গাটাকে তৈরি করে কাজ করে যাচ্ছে রেখে দিয়েছেন এখন। একদম। মানে এখনো দ্য গ্রেটেস্ট কি বলবো বিগেস্ট স্টার হচ্ছেন অমিতাভ বচ্চন। অমিতাভবাবু যাওয়ার আগে অবধি একটা ময়ূরাক্ষী বেলা শুরু বেলা দিয়ে গেছেন। সো মানে অ্যাক্টাররা মানে অ্যাক্টারদেরকে ওইভাবে থামিয়ে দেওয়া যায় না, দেওয়া উচিত না। কোনো একটা ডেফিনেশনে বাধা উচিত নয়। আর সেটা তো আমি বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কি বলবো এক্সাম্পল সেট করেছেন, কারণ তুমি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল হিরো এবং ইন্ডাস্ট্রিতে একটা দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে গেছো, বলা যেতে পারে যে মুখ যদি নাম্বার রেসে আমরা নাও যাই নাম্বার 1 ইন্ডাস্ট্রি হিরো সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আস্তে 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 এখন বম্বেতে তুমি অনেক কাজ করছো, কিন্তু তুমি মনের মানুষ বলো তার আগে পরে ধারাটাকে বদল করলে, এটা কি কনসিয়াসলি করলে নাকি তুমি ভাবলে যে না এবার একটু অন্য কিছু অন্য স্বাদ নেওয়া যাক? না, এটা আমার কনসিয়াস ডিসিশন। মানে আমি তো এটা অ্যানাউন্স করেই করেছিলাম যে এটা না যে শুধু অন্য রকম ছবি। আমার কথা হচ্ছে যে আমি ঘড়ির কাঁটার সঙ্গে চলার চেষ্টা করেছি এবং একটা জিনিস আমি 100% করি, যেটা আমি যে কারণে শুধু সিনেমা নিয়ে আমি থাকতে চাই, যে সময়ের সাথে সাথে সিনেমার ভাষা ল্যাঙ্গুয়েজ আজকে আমরা এতগুলো প্রজন্মকে দেখে এইটার সঙ্গে না তোমাকে রিলেটেবল হতে হবে। এবং এই রিলেটেবলের জন্য কিন্তু আমি একটা অটোগ্রাফ করতে পেরেছি, একটা নতুন মানে বদলের সঙ্গে বদলাতে হবে। হ্যাঁ, এবং এইটাকে তোমাকে রিইনভেন্ট করতে হবে নিজে অ্যাক্টর হিসেবে, সাবজেক্ট, একটা ডিরেক্টর। সৃজিত মুখার্জি যখন অটোগ্রাফ করেন তখন সৃজিত মুখার্জি জানতেন না যে অটোগ্রাফ এরকমভাবে সাকসেস হবে, হিট হয়ে যাবে। এবং এটাতে কি হয়েছিল, শুধু হিট নয়, একটা নতুন প্রজন্ম ঢুকে গেল। একদম একটা মানে তোমরাই ভাবো না আজকে 14 বছর আগে তোমাদের কাছে মনে হচ্ছিল বাবা অটোগ্রাফ 22শে শ্রাবণ মানে এটা তোমাদের ছবি। এই যে নতুন প্রজন্মকে একটা কেটার করা, এটা যেন আমার অ্যাক্টর হিসেবে এটা আমার খোঁজ। মানে আমি দেখতে থাকি, খুঁজতে থাকি, পড়তে থাকি, স্ক্রিপ্ট শুনতে। এইটা কারেক্ট। আমি বলছি না যে আমরা কেউ ঈশ্বর, কিন্তু এই খোঁজটাই বোধহয় আমাদেরকে বাঁচিয়ে রাখে। এখন আবার একটা সিনেমার ধারা পাল্টাচ্ছে, এবার সেটাকে আমি কিভাবে, আমি অভিনেতা হিসেবে সেটাকে কীভাবে ব্যবহার করব, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা করে উঠতে উঠতেই 24টা ঘন্টা কেটে যায়, এরপর আমি অন্য কি করব। কিন্তু এটা তো নিজের মধ্যেও একটা প্রসেস, নিজেকে নিজে ওই বিশ্বাসটা আমি করানো। এটাই করি এবং এটাই ভালোবাসি। এই জন্য আমি সিনেমার বাইরে আর কিছু কিছু ভালোবাসি না। এই জন্যই কি মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমাটাই থাকতে চায় বলে সিনেমা আমি অভিনেতা হিসেবে বেঁচে থাকতে চাই। মানে এত মানে কতবার তোমার নানা রাজনৈতিক প্রস্তাব এসছে কিন্তু কোনোদিন তুমি রাজি হওনি। আমি অভিনেতা হিসেবে বাঁচতে চাই, এটা তো আমার নিজের অধিকার। অভিনেতারই মনে হয় যে বাবা এখনো এটা করলাম না, ওটা করলাম না, এরকম কিছু করতে পারিনি, ওটা কিছু করতে পারিনি। তো তুমি দেখবে মানে আমি এত কিছু করতে করতে একটা শঙ্খচুল করে ফেলি, এটা শেষ পাতা করে ফেলি। হ্যাঁ, মানে এইগুলোও তোমায় করতে হবে, মানে চেষ্টা তো করতে হবে। একদমই ওইটাই বলছিলাম, আদারওয়াইজ তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে যাবো। তো এখন একটু অভিযোগ না, হয়তো এটা ভালোবাসা থেকে বলা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আজকাল কলকাতায় বাংলাতে কম পাওয়া যায়, বম্বেতে গিয়ে এতটাই সেটেল হয়ে গিয়েছে। সো তোমার আরেকটা ব্যস্ততা বেড়েছে প্যারালালি বলতে গেলে। না, এটা ব্যস্ততা না, মানে এটা সেটেলমেন্টের কোনো কথা না। আমার কলকাতায় বা বাংলা ছবিতে আমি বিগত 42-45 বছরের কাছে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।
এবং আমার এটাই আমার রুট। এবার আমার কিছু কাজ আমার অবশ্যই বাইরে হচ্ছে, তার জন্য এরকম না যে আমি ওখানে সেটেল করছি, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বাংলা সিনেমা তোমরা দেখেছো এবং এটা দর্শকরাও জানেন যে আমি প্রায় 400-র উপর ছবি হয়ে গেছে, আমি প্রডিউস করিনি। না, আমি যে ছবিগুলো প্রডিউস করি, যে ছবিগুলো একটু অন্য ধারার ছবি, আর মানে আমি নিজেকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি অ্যাক্টিং, এটা তো করতে 25-30 বছর আগে করতে পারতাম। এবার আমার একটা সংগঠন আছে, আমার একটা সংস্থা আছে, সেই সংস্থাটাকে চালাতে গেলে আমাকে ফিল্মের বাইরেও টেলিভিশনে এটা করতে হয়। সেখানে আমার বাইরেতেও, বোম্বেতেও কাজ চলছে, সেটাও আমার মাঝে মাঝে দেখতে হয়। আর অভিনেতা হিসেবে বোম্বেতে কাজ করতে গেলে তাদের একটা দীর্ঘ সময় লাগে, ওদের প্রচুর ওয়ার্কশপ, 3 মাস 4 মাস ওইগুলো থাকে, আমি বলতে পারবো না, এই জায়গাগুলো থাকে, হ্যাঁ অনেক কিছু। এইটা একটা। আর থার্ড হচ্ছে, আমি তো এখানে বছরে 3টে ছবি করি খুব বেশি হলে। সেই 3টে ছবির জন্য আমার যে সময়টা যায়, আমার আর একটা কী বলবো, কবে করবো জানি না, কারণ সিনেমাটা ওইভাবে হয় না, কিন্তু একটা পরিচালনারও একটা কাজ চলছে। এবার সেইখানের জন্য আমাকে একটা সময় দিতে হয়, কিন্তু মাসে 15 থেকে 20। আর একটা কথা তোমাকে আমি পরিষ্কার মানে ক্যামেরার সামনে বলছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমাতেই জন্মিয়েছেন, বাংলা সিনেমাতেই মারা যাবেন, এর বাইরে উনি কোথাও যাবেন না। কারণ এইখানটা আমার রুট বলে না, এই বাংলা ছবির জন্য, বাংলা সিনেমার জন্য আমি প্রচুর লড়াই করেছি, প্রচুর। আমি না, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এই সময়টা এরা জানেই না, যে সময়টা দিয়ে আমরা গেছি সেই সময়টা এরা ইমেজিনে সংগ্রামটা দেখে। কিন্তু আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের পরের জেনারেশন যেন এটা না দেখেন। আমার ছেলে যদি আজ বাদে কাল এখানে আসেন, তাহলে তিনি যেন সে যেন একটা কমফোর্টেবল জায়গা পায়। আমরা কমফোর্টেবল জায়গায় কাজ করিনি কেউ, অনেক ডিসকমফোর্টের মধ্যে কাজ করতে হয়েছে। তখনকার স্টুডিও এরকম ছিল না, কিচ্ছু আমরা দেখেছি। সো এই জায়গাটা তো আমার জায়গা, আমার একটা, আমি স্টুডিও ফ্লোরে গিয়ে বলতাম আমি একটা ইট কোথায় আছে আমি জানি। তো আমার জীবনের তো 80% ঘন্টা জীবনে আমি স্টুডিওতে কাটিয়েছি। এটাকে যারা বলছেন তারা খুব ভুল বলছেন। সো রাজা রায়চৌধুরী থাকবেন, বাংলাতেই থাকবেন। এই যে স্ট্রাগল, তোমরা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় পৌঁছে দিয়ে গেলে, যে উত্তমবাবু একটা শুরু করেছিলেন, তারপর তোমরা সেই ব্যাটেলটাকে এগিয়ে নিয়ে গেছো, এবং তুমি সবাই বলে যে জ্যেষ্ঠ পুত্রর মতো সবসময় ইন্ডাস্ট্রিকে আগলে রেখেছো। সম্প্রতি যদি ইন্ডাস্ট্রিতে যদি কোনো বিবাদ বা ঝগড়া বা মনোমালিন্য হয়, সেখানে মনে হয় যে বোম্বাদা বা তোমার আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করা উচিত, বা সবাই চায়, এটাও বলা যেতে পারে। টাইম টু টাইম ডিপেন্ড করে। হ্যাঁ, এখনো মানুষজন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি সত্যি কোনো সমস্যা হয়, ইন্টারনাল সমস্যা, তারা যদি কোনো পক্ষও ভাবি, তারা আমার সঙ্গে আলোচনা করেন, ফোন করেন, কথা বলেন। আমি আমার মতন করে তাদেরকে কথা বলি, জাস্ট লাইক ওয়েল উইশার। কারণ আমার নিজের বিশ্বাস যে আমাদের ইন্ডাস্ট্রিটা এত বছর ধরে চলছে, কারণ আমাদের এই স্ট্রেংথটাই হচ্ছে আমাদের সম্পর্কটা, এবং তার মধ্যে যে কারোর সাথে কারোর ভুল বোঝাবুঝি হবে না, কারোর সাথে যে কারোর থাকবেই, কিন্তু সেটাকে না আসলে কি হচ্ছে জানো তো, আমি উইথ অল মাই বলছি যে আমরা না, মেবি সেটা টেকনোলজি, আমরা যে মানুষটা যে কথাটা বলছেন তার মুখ থেকে শুনছি না। তুমি ইন্টারভিউ নিচ্ছ, এবার তো দেখলাম আমি 3 দিন পরে আমার ইন্টারভিউটা একটা অন্য মানে করে কেউ একজন কিছু পোস্ট করলে, হ্যাঁ, মানে আমি শুধু একটাই অনুরোধ করছি, যে মানুষগুলো কাজ করছেন তাদের মুখ থেকে শুনুন, আসলে কিন্তু কিছু নেই। এইটা যেটা হয়, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়, কথা হয়, সেইটাকে এতটা ভাইরাল করে দেওয়ার মতন কিচ্ছু হয়নি। এর চেয়ে অনেক খারাপ খারাপ সময় দিয়ে আমরা কাটিয়েছি। ভাবা যাবে না, আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত এমন সময় দিয়ে কাটিয়েছি। তোমরা তো পথে বেরিয়েছো। আরে বন্ধ হয়ে যেত, আমি তো বলছি আজকে ক্যামেরার সামনে, আমরা যে লড়াইটা করেছি, মানে আমরা বলতে তো আমি না, আমরা সেই সময় যেভাবে 3000-4000 লোক রাস্তায় বেরিয়ে পড়েছি, 5 দিন 7 দিন 10 দিন আমরা বাড়ি ফিরিনি, এইগুলো করেছি, মানে যাতে আমাদের এই বাংলা ভাষার যে সিনেমা, সেটা যেন আটকে না যায়, বন্ধ না হয়ে যায়। তো এখন তো সেই সমস্যাগুলো নেই, এখন আমরা সমস্যা ক্রিয়েট করছি। ক্রিয়েটটা না করাটাই বেটার। এগুলো আসলে যারা ক্রিয়েট, যাদের নিয়ে কথা হচ্ছে, তারা কিছু জানেন না। তারা
যেটা সিম্পল ভাবে বলছেন সেটাকে চারটে অন্যরকম ভার্সন বেরিয়ে যাচ্ছে। এই যে বোম্বাদা একটা জেনারেশন, মানে বিশ্বজিৎ, প্রসেনজিৎ, এবার ত্রিশাঞ্জিতও বলা যেতে পারে। ত্রিশাঞ্জিত আমার মনে হয় অভিনয়ের হাতে খড়ি হবে, তার একটা প্রসেসের মধ্যে রয়েছে। এই এরাটা যদি বলি, তুমি যেভাবে হয়েছো, তোমাকে কিন্তু লঞ্চ করা হয়নি, তুমি কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিলে, এত কম বয়স থেকে অভিনয় করেছো। কিন্তু এখন তো যুগ বদলেছে, এখন যদি ত্রিশাঞ্জিতকে তোমার লঞ্চ করতে হয়, সেই ক্ষেত্রে তো একটা ইটস আ ডিফারেন্ট চ্যালেঞ্জ অল টুগেদার। দেখো, ত্রিশাঞ্জিতকে আমি পরিষ্কার বলে দিয়েছি, তুমি যদি অভিনেতা হতে চাও তোমার লঞ্চ তো আমি করবো না, আমাকে কেউ লঞ্চ করেনি না। এটা ওকে না আর 5 জনের মতন লড়াই করে ওর ব্যাটেলকে ওকে জিততে হবে। ওকে যদি কালকে কোনো একটা প্রোডাকশন হাউস যে ওর মধ্যে ট্যালেন্ট আছে, তাকে ওকে আরও নার্চার করে, ওকে অভিনয়টা তো শিখতেও হবে, কেন বাচ্চা সেই প্রসেসটাতেও ঢুকেছে। হ্যাঁ, এটা ওর লড়াই, ওকে ব্যাটেলটাকে জিততে হবে। ও যদি কোনো একটা ভালো পরিচালকের হাত থেকে লঞ্চড হয়, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মানে আমি জানি এটার পেছনে একটা কি বলবো গভীরতা আছে, কিন্তু আমি না বিশ্বাস করি না যে সিনেমাটাকে কেউ তৈরি করে লঞ্চ করলে হি অর শি ক্যান বি আ অ্যাক্টর অর স্টার। এই লড়াইটা করে যেদিন ও জিতবে না, ওর যে কি আনন্দ হবে, যে আমার ভাই বাবা তো প্রসেনজিৎ ছিলেন, আমার ঠাকুরদা বিশ্বজিৎ ছিলেন, কিন্তু আমার লড়াই আমি করে আজকে আমি ত্রিশাঞ্জিত হয়েছি, সেই আনন্দটা না কেউ লঞ্চ করে দিলে ওটা পাওয়া যায় না। এটা আত্মতৃপ্তি। কেন লঞ্চ করব, কেন? ওর লড়াই ওকে করতে হবে, ওকে জিততে হবে, ওকে আরো 5 জনের মতন করে লড়াই করে ওর যেই জায়গাটা তৈরি করে করতে হবে। এবার যদি কোনো ভালো প্রযোজকের ভালো লাগে করে লঞ্চ করবে, কারণ পরিচালকের যদি ভালো লাগে সে লঞ্চ করবে। তাকে গিয়ে অডিশন দিতে হবে, খেতে অডিশন দিতে হবে। আমি এখনো গিয়ে ভালো ভালো জায়গায় অডিশন পাঠাই দরকার হলে, কেন অডিশন দেবে না? সেই আত্মবিশ্বাসটা কি ওর মধ্যে তৈরি করতে পারছো? বিকজ হ্যাঁ হি ইজ ফাইটিং, হি ইজ রেগুলারলি। ও মানে বাবা প্রসেনজিৎ অটো রিক্সা করে ঘুরে বেড়ায় আরামনগরে আর এতে আর ওতে সব জায়গায়। না কলকাতায় সমস্যাটা কি, কলকাতা এখন যেহেতু ডিজিটাল সবাই ওকে চিনতে পারে, বম্বে গেলে ও অটো রিক্সা করে এখানে ওখানে স্ট্রাগল, লেট হিম স্ট্রাগল, লাইফটা দেখুক। আমি ওকে বলেছি সারা ভারতবর্ষ ঘোরো ট্রেনে করে, জীবনটাকে দেখো, 3-4 জন বন্ধু নিয়ে বেরিয়ে পড়ো ট্রেনে করে, সারা ভারতবর্ষ ঘুরে বেড়াও। আরো তো শিখছো, অভিনয়টা শিখছো তো। হ্যাঁ, খুব ভালো ভালো মানুষের কাছে যাচ্ছে, সেটা স্কুলে বা বিভিন্ন জায়গায় তো যাচ্ছেন, সেটা তো করছো। লাস্টে যেটা তোমার পরিচালনাও কি আমরা খুব শিগগিরই দেখতে পাবো? না খুব শিগগিরই না হলো, হ্যাঁ মানে করবো তো বটে, এটা তোমার একান্ত ইচ্ছে। থ্যাংক ইউ সো মাচ বোম্বাদা। আর যদি দর্শকদের বলে দাও, সরস্বতী পুজোয় সবাই ঘুরবে ফিরবে, খাবে, আড্ডা মারবে, কিন্তু হ্যাঁ সরস্বতী পুজো মানে হলে গিয়ে 23, 24, 25, 26 লম্বা ছুটি, এবং সবাই পুরো ফ্যামিলি 23শে জানুয়ারি আমাদের সরস্বতী পুজোর দিন কাকাবাবু তার টিম নিয়ে আসছে, এবং এইবারে বিজয়নগরে তার যে অভিযান, সেই অভিযানে আপনারা আসুন, জয়েন করুন পুরো ফ্যামিলি নিয়ে, মানে বাড়ির সব থেকে সিনিয়র, যে সব থেকে ছোটো সবাইকে নিয়ে চলে আসুন হলে। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ কাকাবাবু আসলে বাঙালিদের একটা ইমোশন। সো প্লিজ আসবেন হলে, এবং সরস্বতী পুজোটাতে একেবারে হল ভর্তি করে বাচ্চারা স্কুল থেকে সব জায়গা থেকে সবাই এসে সিনেমাটা দেখবে। একদম, অনেক ধন্যবাদ বোম্বাদা। আর আমি দর্শকদেরকেও যেটা বলবো, বোম্বাদা বলেই দিলেন যে 8 থেকে 80 সকলেই বোম্বাদাকে 4 বার কাকাবাবু হিসেবে পর্দায় দেখতে অবশ্যই হলে আসবেন, এবং বাংলা সিনেমা যতটা সম্ভব হলে এসে দেখুন। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।